আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এইচএসসি 27 ব্যাচের বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন যারাই আছেন, তাদের জন্য আজকের আমার এই ক্লাসটা। আপনারা মাত্র কলেজে ভর্তি হয়েছেন। অনেকের হয়তোবা ১ম বছরের যে অধ্যায় ২ আছে ভেক্টর, সেটা শেষ হয়েছে বা কেউ মাঝামাঝিতে আছেন বা কেউ শুরু করছেন। তো আপনাদের জন্য আমার যে আজকের ক্লাসটা আছে সেটা আমি সাজিয়েছি ১ম ১০-১৫ মিনিটের মধ্যে খুব বেসিক কিছু সূত্র, কিছু কথাবার্তা একটু বলে দেওয়ার জন্য এবং তারপর আমি ১১ টা চমৎকার অঙ্ক রেখেছি। আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে এই ১১ টা চমৎকার অঙ্ক সলভ করে দেখানো এবং এই ১১ টা অঙ্কের মধ্যে কোনটাই আসলে নদী নৌকার অঙ্ক না। কিংবা এই ১১ টা অঙ্কের মধ্যে কোনটাই বৃষ্টিতে ছাতা ধরা টাইপের অঙ্ক না। যেগুলোকে সাধারণত আমরা অনেক বেশি গুরুত্ব দেই, অনেক ইন্টারেস্টিং মনে করি। আমি দেখাতে চেয়েছি যে ত্রিভুজ সূত্র বা বহুভুজ সূত্র দিয়েও খুব ইন্টারেস্টিং ম্যাথমেটিক্যাল প্রবলেম আসলে দেওয়া যায়, ডিজাইন করা যায় এবং এগুলোতে আমাকে আসলে আমাকে অনেক মানে কি বলবো? আমার উৎসাহ যোগায় এরকম টাইপের প্রবলেম সলভ করতে বা আমাকে অনেক আনন্দিত করে সত্যি কথা বলতে। সো ওই জায়গা থেকে আসলে এই প্রবলেম গুলো আপনাদের সামনে আমি সলভ করতে চলে এসেছি আজকে। তো যারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন তারা আশা করি চমৎকার কিছু টেক অ্যাওয়ে নিবেন ইনশাআল্লাহ। এখন চলেন কথাবার্তা না বাড়ায় আসলে ক্লাস শুরু করে দেই আমরা। কিন্তু আবারও বলি যে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন সবার জন্যই আসলে ক্লাসটা আজকে আ ও পসিবল হবে হয়তোবা করা। কারণ আমি চেষ্টা করব প্রত্যেকটা পদে বাংলা এবং ইংলিশ ২ ধরনের টার্ম গুলোই একটু মেনশন করে দেওয়ার জন্য। ঠিক আছে? এবং সামনে ইনশাআল্লাহ আমরা হয়তোবা ডেডিকেটেড ইংলিশ ভার্সনের ক্লাসগুলো নিয়েও আসলে কাজ করব। যতদিন পর্যন্ত করতে পারছি না ততদিন পর্যন্ত এভাবেই আমরা চেষ্টা করব। ঠিক আছে? এনিওয়েজ তো ১ম এ আমরা আজকে যে আলোচনাটা করব মানে অঙ্ক শুরু করার আগে কিছু সাধারণ আলোচনা করব। আ জেনারেল ডিসকাশন সেখানে কিছু ইকুয়েশনস থাকবে, সেখানে কিছু নোটেশন নিয়ে কথা হবে, কিছু কনভেনশন বা প্রথা নিয়ে কথা হবে। তো এগুলো আসলে আপনাদের অঙ্ক করতে পরবর্তীতে সাহায্য করবে ইনশাআল্লাহ। অনেক কিছু আপনাদেরকে ইমাজিন করতে সাহায্য করবে, চিত্র আঁকতে সাহায্য করবে। ঠিক আছে? তো আমি একটু নিচে চলে যাই ছোট হয়ে। ঠিক আছে? সো যাতে করে আপনারা পুরো জায়গাটাতে আসলে দেখতে পারেন বোর্ডে। আমি বোধহয় আরেকটু আ চেপে গেলে ভালো হয় না? আচ্ছা আরেকটু চেপে যাওয়ার চেষ্টা করলাম এবং আমার এখানে কিছু ডিসটরশন হচ্ছে বিকজ আমি যেহেতু chroma key ইউজ করছি। তো একটু ডিস্ট্রাক্টিং মনে হইতে পারে বাট স্টিল আমি চাচ্ছি যে একটা লাইভলি প্রেজেন্স যেন এই ক্লাসটাতে আপনারা পান। তো ওই জিনিসটা আসলে মেইনটেইন করার জন্য। ঠিক আছে? আচ্ছা এনিওয়েজ কথাবার্তা না বাড়ায় আমরা শুরু করি। তো সাধারণ আলোচনা কি নিয়ে হবে? চ্যাপ্টার 2 বা ভেক্টর নিয়ে হবে যেখানে লেখাই আছে চ্যাপ্টার 2 বা ভেক্টর নিয়ে আমরা আসলে সাধারণ আলোচনা করব। তো এটা ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না। যেহেতু ফার্স্ট ইয়ার এইচএসসি 27 আপনারা। তো কি নিয়ে আলোচনা করছি আমরা আজকে? ভেক্টর। তো প্রথমত ভেক্টর রাশি কাকে বলে? হোয়াট আর ভেক্টর কোয়ান্টিটি? এটার প্রশ্নের উত্তর কি হবে সেটা আপনারা সবাই জানেন। বাট আমি তাও একবার করে একটু বলে দিতে চাই। অবশ্যই যখন আপনারা সংজ্ঞা লিখবেন ভেক্টর রাশি কাকে বলে, এই কথাটা অবশ্যই মেনশন করবেন। সেটা হচ্ছে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক প্রয়োজন। যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক প্রয়োজন। আমি এই কথাটা অনেকবার এই মধ্যে বলে ফেলেছি। দ্যাট ইস বিকজ সবাই ভেক্টর রাশির সংজ্ঞা বলে যে সকল রাশির মান ও দিক আছে। তো আমরা এটা বলব না। আমরা বলব ইংরেজিতে যদি বলি, বাংলায় যদি বলি সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক প্রয়োজন যে সকল রাশির বা to express completely to express completely to express completely we need both magnitude and direction. We need both magnitude and direction. এই কথা তো অবশ্যই বলব ভেক্টর রাশির সংজ্ঞার ক্ষেত্রে। সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান এবং দিক প্রয়োজন। তার পাশাপাশি আরেকটা কথা বলব, যে সকল রাশি যে সকল রাশি ভেক্টর যোগের সূত্রসমূহ মেনে চলে। যে সকল রাশি ভেক্টর যোগের সূত্রসমূহ মেনে চলে। The quantities আমি বাংলাটা ব্লু কালিতে লিখছি আর ইংলিশ ভার্শনের জন্য আমি গ্রিন কালি ইউজ করছি। The quantities those who abide by laws of vector addition. Laws of vector addition ঠিক আছে? তাদেরকেই আমরা ভেক্টর রাশি বলব। এই কথা দুটো অবশ্যই বলব। কারণ হচ্ছে শুধুমাত্র মান ও দিক আছে কথাটা আর মান ও দিক প্রয়োজন আছে কথাটা একই রকম না।
someone has magnitude and direction and someone needs magnitude and direction দুটো এক কথা না। এবং যে সকল রাশি ভেক্টর যোগের সূত্রসমূহ মেনে চলে অর অ্যাবাইড বাই লজ অফ ভেক্টর অ্যাডিশন এই কথাটাও না বললেই না। রিচার্ড ফাইনম্যান তার বিখ্যাত ফাইনম্যান লেকচার্স এই কথাটা বলেছেন। তো আমরাও এটা আসলে অনুসরণ করতে চাই বা ঠিক করতে চাই। আমি অনেক জায়গায় দেখেছি যে আপনাদেরকে যখন বলা হয় যে ভেক্টর রাশি কারা, কারা এই জিনিসটার উত্তর শেখানোর জন্য দেখি যে বেশ রকম কয়েক রকম ছন্দ শেখানো হয়। ছন্দ দিয়ে আপনারা মনে রাখেন। তো আমার পার্সোনাল একটা মতামত হচ্ছে ফিজিক্স আসলে এরকম মানে এরকম না আরকি। ঠিক আছে? ফিজিক্স আরো ইন্টারেস্টিং যেটা আপনি আসলে ফ্যাক্টস বা লজিক দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করে ফেলতে পারেন। তো ভেক্টরকে আর ভেক্টর কে না মানে চাপ একটা ভেক্টর রাশি নাকি ভেক্টর রাশি না, বিদ্যুৎ প্রবাহ ভেক্টর রাশি নাকি ভেক্টর রাশি না, বা জড়তার ভ্রামক ভেক্টর রাশি নাকি ভেক্টর রাশি না, সেটা বোঝার জন্য আপনাকে আসলে ভেক্টর যোগের সূত্রসমূহ মেনে চলে কি চলে না, ইফ দোজ অ্যাবাইড বাই দ্য লজ অফ ভেক্টর অ্যাডিশন অর নট এটুকু দেখলেই কিন্তু বোঝা উচিত বা এনাফ হয়ে যাওয়া উচিত। সেখানে নতুন করে ছন্দ আসলে শেখার কোনো মানে আমি পার্সোনালি দেখি না। এনিওয়েজ সো ভেক্টর রাশির সংজ্ঞাটা আমরা এভাবে লিখব। তারপর যে জিনিসটা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে ভেক্টর যোগের সূত্রসমূহ। দ্য লজ অফ ভেক্টর অ্যাডিশন। যেহেতু সংজ্ঞার মধ্যে আমরা এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছি, সো ভেক্টর যোগের সূত্রসমূহ নিয়ে কথা বলাটা আসে। প্রথমে যে সূত্রটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা সবাই জানেন ত্রিভুজ সূত্র। এটার আপনারা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছেন প্রবাবলি। যেটাকে ইংরেজিতে আমরা বলি দ্য ল অফ ট্রায়াঙ্গেল। দ্য ল অফ ট্রায়াঙ্গেল। যদি কারো জন্য ক্লাসটা অতিরিক্ত স্লো মনে হয়, বোরিং মনে হয়, আপনারা চাইলে ক্লাসটা 1x, 1.5x, 2x স্পিডে দেখতে পারেন। আর যদি বেশি ফাস্ট মনে হয় তাহলে একটু স্পিডটা স্লো করে দেখতে পারেন। ঠিক আছে? তো বাট স্টিল একটু দেখেন, চান্স দিয়েন আরকি। ঠিক আছে? তো আই গেস ভালো হবে। তো এনিওয়েজ যদি ত্রিভুজ সূত্র নিয়ে আমরা কথা বলি, চিন্তা করি। ত্রিভুজ সূত্রটা কি? বলা হয়েছে ধরেন আপনি মনে করেন কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে আপনি A বিন্দুতে ছিলেন। ঠিক আছে? তো এই A বিন্দু থেকে আপনি কি করলেন? দেখলেন যে একটা রাস্তা আপনার সামনে গেছে। যেই রাস্তাটা A বিন্দু থেকে B বিন্দু পর্যন্ত আছে। তো আপনি A থেকে B পর্যন্ত গেলেন এবং তারপর আপনি দেখলেন আপনার সামনে আরেকটা রাস্তা আছে যেটা B থেকে C পর্যন্ত এসেছে। ঠিক আছে? তো তাহলে আপনি আসলে শুরু করেছেন A থেকে শেষ করেছেন কোথায়? B তে। তাহলে আপনার আসলে ফলাফলটা কি? বা আপনি আসলে কি করলেন? আপনি আসলে A থেকে C পর্যন্ত একটা পথ অতিক্রম করলেন। তাই না? তো আমরা যদি বলি এই ঘটনার ফলাফল কি? এই ঘটনার ফলাফল হচ্ছে আপনি A থেকে C তে আসছেন এবং A থেকে C তে আসার জন্য আপনি কি করেছেন? আপনি A থেকে B পর্যন্ত রাস্তা এপ্লাই করেছেন এবং তারপর B থেকে C পর্যন্ত রাস্তা আপনি গিয়েছেন। তো এই যে সমীকরণটা আমরা লিখলাম এটা একটা ভেক্টর সমীকরণ এবং এই সমীকরণটা এটা একটা ভেক্টর ইকুয়েশন বা ভেক্টর সমীকরণ। স বি ইকুয়েশন, ভেক্টর ইকুয়েশন। ঠিক আছে? তো এই যে ভেক্টর ইকুয়েশনটা আমরা লিখলাম, এটা যেহেতু একটা ত্রিভুজের শেইপে আছে, তাই এটা ল অফ ট্রায়াঙ্গেল। এখন এই জিনিসটা ভালোমতো খেয়াল করেন। এই পর্যন্ত সবাই জানেন যা, যা বলেছি। কিন্তু এখন যে জিনিসটা বলব সেটা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। সেটা হচ্ছে আমরা যদি এই ত্রিভুজের AB যেই বাহুটা আছে সেটাকে ধরেন P ভেক্টর নাম দিলাম। BC যেই বাহুটা আছে সেটাকে মনে করেন আমরা Q ভেক্টর নাম দিলাম। এবং A থেকে C পর্যন্ত যে বাহুটা আছে সেটাকে ধরেন আমরা R ভেক্টর নাম দিলাম। এবং এত কিছু দেওয়ার পর আমরা আরো বললাম যে আমাদের কোণ A যেটা ত্রিভুজ কোণ A বা ভেক্টর P এবং ভেক্টর Q এর মধ্যে এই ভেক্টর P এবং ভেক্টর R এর মধ্যে ভেক্টর P এবং ভেক্টর R এর মধ্যে যে কোণ A টা আছে এই কোণ A কে আমরা বললাম মনে করেন কোণ থিটা। আমাদের এই ত্রিভুজের জন্য ধরেন কোণ থিটা বললাম। এরপর আমাদের যে P ভেক্টর এবং Q ভেক্টর আছে তার মধ্যবর্তী কোণ বা AB বাহু এবং BC বাহুর মধ্যবর্তী যে কোণটা আছে এই কোণটাকে আমরা মনে করেন নাম দিলাম হচ্ছে বিটা। ধরেন আমি নাম দিলাম বিটা। নামগুলো দিচ্ছি আগে। তারপর আমরা কেন সেটা এক্সপ্লেইন করছি। এবং সিমিলারলি আমরা ধরেন আমাদের যে Q ভেক্টর এবং R ভেক্টর আছে অর্থাৎ AC বাহু এবং BC বাহু আছে তাদের মধ্যবর্তী যে কোণটা আছে C কোণ এখানে এই C কোণের নামটা দিলাম আমরা মনে করেন গামা। তো আমার কাছে কি হইলো? আমার কাছে একটা ত্রিভুজ আছে। ত্রিভুজ সূত্র নিয়ে যেহেতু কথা বলছি। সেই ত্রিভুজের মধ্যে যেই বাহুগুলো আছে প্রত্যেকটা বাহুর আমরা একটা নাম দিয়েছি PQR দেখতে পাচ্ছেন। AB বাহু হচ্ছে P বাহু বা P ভেক্টর, BC বাহু হচ্ছে Q এবং AC হচ্ছে আমাদের জন্য R।
এবং এদের মধ্যবর্তী কোণকেও আমি থিটা, বিটা এবং গামা নাম দিলাম। ধরে নেন এই কেসের জন্য। সো এখানে আমরা যদি ত্রিকোণমিতি থেকে একটা রুল আছে ত্রিকোণমিতিতে, সেটা হচ্ছে কোসাইন রুল বলে। ঠিক আছে? আপনারা একটা হায়ার ম্যাথে ত্রিকোণমিতিতে একটু দেখেন বা আপনারা গুগল করে দেখতে পারেন, আপনারা ChatGPT কে জিজ্ঞেস করে দেখতে পারেন। ত্রিভুজের একটা কোসাইন রুল আছে এবং সেই কোসাইন রুল অনুযায়ী যদি আমরা এসি বাহু যেটা আছে, লব্ধি যেটা আছে, এই লব্ধির মান বের করতে চাই, শুধুমাত্র লব্ধির মান বা ম্যাগনিটিউড বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে জানেন? তাহলে আমাদেরকে এসি বাহুর বর্গ নিতে হবে প্রথমে। এটা ত্রিভুজের কোসাইন রুল। আমি এখানে ত্রিভুজ সূত্র থেকে আসতেছি, ত্রিভুজের কোসাইন রুল ইউজ করছি। এবং কোসাইন রুল ইউজ করে আমি দেখার চেষ্টা করছি যে যদি আমরা এই ত্রিভুজের যেকোনো ২ টা বাহুর মান জানি, এই ত্রিভুজের যেকোনো ২ টা বাহু, 2 এজেস, ইন দিস কেস আমরা এবি ও বিসি, ধরেন পি ও কিউ যেটা আছে, এই মানগুলো আমি জানি কথার কথা। ঠিক আছে? এবং পাশাপাশি এই যে বিটা অ্যাঙ্গেল, এই বিটা অ্যাঙ্গেলটাও আমি জানি। ধরেন ধরেন অথবা গামা অ্যাঙ্গেলটাও জানি। আসলে আমার গামা অ্যাঙ্গেলটা দেওয়া দরকার ছিল না কিন্তু এখানে। তো আমি একটা কাজ করি। আপাতত গামাটাকে মুছে ফেলি। তো আমার গামা যেহেতু দরকার নাই, আমার থিটা যেহেতু দরকার নাই, আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র আমি কি অ্যাঙ্গেল জানি এখানে? আমি এখানে বিটা অ্যাঙ্গেল জানি, একটা অ্যাঙ্গেল জানি। ঠিক আছে? যে দ্যাট ইজ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণটা জানি। এখানে আবার যদিও মধ্যবর্তী কোণ না, আমাদের এই ত্রিভুজের ২ টা বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা। পি ভেক্টরের মান জানি, কিউ ভেক্টরের মান জানি। যদি এগুলো জেনে থাকি আমরা, তাহলে আমাদের জন্য কোসাইন রুল অনুযায়ী এসি স্কোয়ার ইকুয়ালস টু হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবি ইন্টু বিসি ইন্টু কজ অফ বিটা। এই যে সূত্রটা লিখলাম, এটা দেখতে অনেকটা অনেকের কাছে সামান্তরিক সূত্রের মতো মনে হবে, বাট এটা সামান্তরিক সূত্র না। এটা আমরা ভেক্টর যুগে ত্রিভুজ সূত্রতেই আছি এবং আমরা এখানে কি করেছি আমি একটু বলি। আমাদের কাছে একটা ত্রিভুজ আছে এ, বি এবং সি, এক ত্রিভুজ আছে। ত্রিভুজের মধ্যে আমি এখানে যে হলুদ কালারের যে আমার কাছে বাহুগুলো বা এজগুলো আছে, তাদেরকে পি এবং কিউ ২ টা কম্পোনেন্ট বা উপাংশ বলছি। আমাদের যে লব্ধিটা আছে, রেজাল্টেন্ট আছে, তাকে আমরা আর বলছি। এই লব্ধি বা রেজাল্টেন্টের আর এর মান বা ম্যাগনিটিউড কত আমি জানতে চাই। তো সেই আর এর মান বা ম্যাগনিটিউড জানার জন্য আমরা কি করছি? আমরা ত্রিভুজের কোসাইন রুলের সাহায্য নিচ্ছি এবং কোসাইন রুল দেখতে কেমন? এইখানে ত্রিভুজের এসি বাহু স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা বলছি, এসি বাহু বাদ দিলে আরো ২ টো বাহু থাকে। আচ্ছা, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি। সো এই হচ্ছে এবি বাহু, এই হচ্ছে আমাদের জন্য সেই এবি বাহুর স্কোয়ার প্লাস আমাদের যে দ্বিতীয় যে বাহুটা আছে বিসি বাহু, সেই বিসি বাহুর স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই ২ টা গেল মাইনাস 2 ইন্টু 2 থাকতেছে এবি ইন্টু বিসি। এবি হচ্ছে এই প্রথম বাহু পি, বিসি হচ্ছে আমাদের দ্বিতীয় বাহু কিউ এবং কজ অফ বিটা। কজ অফ বিটা মানে কি? কজ অফ বিটা মানে দেখেন, খেয়াল করেন, এসি বাহু যেটা ছিল, এই এসি বাহুর বিপরীত কোণটা হচ্ছে বিটা, অথবা পি এবং কিউ এর মধ্যবর্তী যেই ত্রিভুজে কোণটা আছে সেটাও আমাদের জন্য বিটা। তো সেই কোণের কজ এর যে অনুপাতটা কজ বিটা, এটাই হচ্ছে আমাদের জন্য ত্রিভুজের কোসাইন। কোসাইন রুল দিয়ে, ত্রিভুজের কোসাইন সূত্র দিয়ে আমরা কিন্তু ত্রিভুজ সূত্র থেকেও লব্ধির মান বের করতে পারি। এবং আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের সাইন রুল বা সাইন সূত্র। এটাও আপনারা হায়ার ম্যাথে পাবেন। ঠিক আছে? এটাও আপনারা ফিজিক্সে না, এটা আপনারা হায়ার ম্যাথে পাবেন। সাইন রুল অনুযায়ী বলে, ধরেন আমি এখন মান না দিক বের করতে চাই। তো লব্ধিটা পি ভেক্টরের সাথে ধরেন থিটা কোণে আছে, কথার কথা। তো আমি এই থিটা কোণের মান কত বের করতে চাই। তো ইন দিস কেস আমি যেটা বলবো, এসি বাহু ডিভাইডেড বাই এসি এর বিপরীত কোণ কত? এসি এর বিপরীত কোণ হচ্ছে বিটা। এসি বাহু যদি নেই, এসি এর বিপরীত কোণ হচ্ছে কত? বিটা। তো এসি ডিভাইডেড বাই সাইন বিটা, যে কোনো একটা বাহু তার বিপরীত কোণের সাইন, এসি ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়ালস টু, আমাদের এখানে থিটা যেই কোণটা তার বিপরীত বাহু হচ্ছে কিউ। তো কিউ ভেক্টর যেটা আছে, সে কিউ এর বিপরীত কোণ হচ্ছে কত? থিটা। সুতরাং কিউ যেই বাহু দ্বারা প্রকাশিত সেটা হচ্ছে বিসি, বিসি ডিভাইডেড বাই সাইন থিটা।
এইটা হচ্ছে ত্রিভুজের সাইন রুল। ত্রিভুজের যেকোনো একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদা সমান। খেয়াল করলে দেখবেন আমাদের এখানে বিসি এর মান জানি, বিকজ পি এর মান আমরা জানি obviously। এসি এর মানও আমরা মাত্র এই যে এখান থেকে বের করতে পারছি। সাইন বিটা কত আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, এখান থেকে সাইন থিটা কত বের করতে হবে। should not be that much difficult of a task। আপনি এখান থেকে বলতে পারেন সাইন থিটা ইকুয়ালস টু হবে, সাইন থিটা এই পাশে চলে যায়, তাহলে বিসি বাই এসি এখানে চলে আসবে এবং সাইন বিটা এখানে চলে আসবে। ঠিক আছে? সো এটা হবে আপনাদের জন্য সূত্র। এটা কিন্তু সম্পূর্ণ আমরা ত্রিভুজ সূত্র দিয়ে আসলে ব্যাপারটাকে ফিগার আউট করে ফেলব। আচ্ছা, অনেকে হয়তোবা আমার মাথার জন্য এই বিসি বাই এসি জিনিসটা দেখতে পাচ্ছেন, আমি আরেকটু ছোট হয়ে গেলাম নিচে। উপরে দেখতে পাচ্ছেন তাহলে, ঠিক আছে? যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু বিসি বাই এসি। এটা হচ্ছে ত্রিভুজের সাইন রুল এবং কোসাইন রুল দিয়ে আমরা ত্রিভুজ সূত্রের মধ্য থেকেই কিন্তু খুব সহজে ভেক্টরের মান এবং দিক বের করে ফেলতে পারি। বুঝতে পারছেন? তো এটাই। এখন দেখেন, এই জিনিসটা যে আমি দেখালাম, এটা আপনারা অনেকে হয়তোবা ১ম বারের মতো দেখছেন। যারা ১ম বার দেখছেন না তাদের জন্য চমৎকার ব্যাপার। অনেকে হয়তো ১ম বারের মতো দেখছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলব আপনারা একটু এই পজ দেন। পজ দিয়ে আপনারা একটু আবার রিওয়াইন্ড করেন, পিছন থেকে আবার দেখে আসেন যে আমি পুরাটা কিভাবে বর্ণনা করেছি। এবং তার পাশাপাশি অবশ্যই মানে রিওয়াইন্ড করার আগে একটু টেক্সট বুকটা খুলেন। আপনাদের হায়ার ম্যাথের ত্রিকোণমিতি অংশে, অথবা আপনি যদি এখন জেমিনাইকে জিজ্ঞেস করেন বা ChatGPT কে জিজ্ঞেস করেন, অথবা সিম্পলি Google এ সার্চ করেন যে ত্রিভুজের কোসাইন রুল কি, ত্রিভুজের সাইন রুল কি, আপনাকে চিত্রসহ জিনিসপত্র দেখাই দিবে। আপনি সেই অনুযায়ী মিলান, আপনি বুঝতে পারবেন জিনিসটা আসলে। ঠিক আছে? সময় দিন। সো এই হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র এবং কোসাইন সূত্র দিয়ে আমি কিভাবে জিনিসটা আমরা ব্যাখ্যা করতে পারি। এনিওয়েজ, এরপর আমরা আসলে কথা বলব আ ভেক্টর যোগের সামান্তরিক সূত্র নিয়ে। ঠিক আছে? সামান্তরিক সূত্র নিয়ে এইজন্য কথা বলব, ল অফ প্যারালোগ্রাম, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র বা ল অফ প্যারালেলোগ্রাম। তো এটা নিয়ে কথা বলব। এটা আপনারা সবাই জানেন বা পারেন হয়তোবা। তাও আমি একটু কিছু কথা বলতে চাই। সামান্তরিক সূত্র অনুযায়ী আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে বলতে হয় যে ধরেন এই হচ্ছে একটা ভেক্টর A থেকে B পর্যন্ত। এটাকে মনে করেন আমরা P ভেক্টর বলছি। এবং এই হচ্ছে আমাদের জন্য আরেকটা ভেক্টর। এটা মনে করেন A থেকে D পর্যন্ত। এটাকে আমরা মনে করেন Q ভেক্টর বলছি। কথার কথা। ঠিক আছে? এখন আমরা যেটা করতে চাই, এটাকে এখন ধরেন, সরি, এই যে আমাদের যে কিউ ভেক্টরটা আছে, এই কিউ ভেক্টরটাকে মনে করেন আমরা এখন কপি করে এই পাশে নিয়ে আসি। ঠিক আছে? তো এটাকে আমরা বললাম হচ্ছে ধরেন সি বিন্দু। তাহলে বিসি ভেক্টরটাও হয়ে যাবে কি একটা কিউ ভেক্টর। এবং আমরা মনে করেন এই যে নিচে যে ভেক্টরটা আছে পি ভেক্টর, সেটাকে ধরেন আমরা কি করতে চাই? কপি করে উপরে উঠায় নিয়ে আসতে চাই। সো এটা হয়ে গেল পি ভেক্টর। এই যে আমাদের জন্য এ, বি, সি, ডি যেই ভেক্টর মানে সামান্তরিকটা আছে, এই সামান্তরিকটা নিয়ে যদি আমরা এখন কথা বলি বা চিন্তা করি, ঠিক আছে? তাহলে আমরা জানি যে এবি এবং এডি, পি ভেক্টর এবং কিউ ভেক্টর যতক্ষণ পর্যন্ত না সমপ্রারম্ভিক হচ্ছে বা কো-ইনিশিয়াল ভেক্টর হচ্ছে, কো-ইনিশিয়াল ভেক্টর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের মধ্যবর্তী কোণ তাকে সূচিত করতে পারব না। আমরা দেখতে পাচ্ছি যে পি এবং কিউ ভেক্টর এরা এবি এবং এডি বরাবর যখন আছে, তখন তাদের আদিবিন্দু দুইজনই কোথায় আছে? এ বিন্দুতে আছে। এই দেখেন, পি ভেক্টরটার আদিবিন্দু কোথায় আছে আমার? এ বিন্দুতে। এবং কিউ যেই ভেক্টরটা তারও আদিবিন্দু কোথায় আছে? এ বিন্দুতে। দিস ভাই আমরা এটাকে বলছি যে পি এবং কিউ যতক্ষণ পর্যন্ত না এ বি এডিতে আসার পর সমপ্রারম্ভিক বা কো-ইনিশিয়াল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের মধ্যবর্তী কোণ আলফা বলতে পারব না সামান্তরিক সূত্র অনুযায়ী। তো ওকে, এখন দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের জন্য কোণ আলফা হবে। এবং এই আলফা কোণে থাকার জন্য তাদের মধ্যবর্তী যে কর্ণটা হবে, সেই কর্ণটাই হবে আমাদের জন্য লব্ধি বা রেজাল্টেন্ট আর। এটাই হচ্ছে আমাদের ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এখানে আমরা ধরে নিতে পারি যে লব্ধি এইটা থিটা কোণ উৎপন্ন করেছে। সো এখান থেকে আমরা লব্ধি আর এর যে মান r ইকুয়ালস টু √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos অফ আলফা বলতে পারবো নিঃসন্দেহে। ঠিক আছে?
এবং এই যে থিটাটা আছে, থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারবো tan ইনভার্স, যেহেতু আমার এখানে খেয়াল করে দেখেন থিটা কোনটা পি ভেক্টরের সাথে আছে, দ্যাট ইজ ওয়াই থিটা যার সাথে থাকবে সে হচ্ছে ভূমি সবসময়। এবং ট্যানের অনুপাত, যেহেতু ট্যানের অনুপাত মানে কি, ট্যানের অনুপাত মানে হচ্ছে লম্ব বাই ভূমি, বা আমরা যদি বলি রাইজ বাই রান বা পারপেন্ডিকুলার বাই বেস, এটাই হচ্ছে কি আমাদের জন্য আহ, কি বলে ট্যান থিটার অনুপাত। তো দ্যাট ইজ ওয়াই থিটা যেহেতু আমার পি ভেক্টরের সাথে আছে, তাই পিটা হয়ে যাবে আমার নিচে ভূমি, এবং কিউ সাইন আলফা চলে যাবে উপরে, প্লাস কিউ কজ আলফা চলে আসবে। এই হচ্ছে আমাদের ভেক্টরের জন্য যে সূত্রগুলো আছে, মোরলেস তাই, মোরলেস তাই, এর বাইরে আসলে সূত্র খুব একটা পাওয়া যায় না। এবং হ্যাঁ, আরেকটা প্রসেস আছে যেই প্রসেস নিয়ে আমি এখন কথা বলতে চাই, সেটা হচ্ছে ভেক্টরের বিভাজন, ভেক্টরের বিভাজন বা রিজোলিউশন। ভেক্টরকে কিভাবে ভাঙি আমরা, মনে করেন আমার কাছে এরকম একটা ভেক্টর কেউ দিয়ে দিয়েছে, এরকম তির্যক একটা ভেক্টর দেওয়া আছে, এটাকে আমরা পি ভেক্টর বলছি। আমার ইচ্ছা হলো পি ভেক্টর ভূমির সাথে যেই কোণ করেছে, এটা ওই যে ডটেড লাইন যেটা আমাদের এখানে হলুদ ডটেড লাইন, সেটাকে আমি ভূমি বলছি, ভূমির সাথে যেই কোণ উৎপন্ন করেছে তাকে আমরা বললাম মনে করেন থিটা। তো সেই সময় আমরা বলতে পারবো পি ভেক্টরটার ভূমি বরাবর যে উপাংশ হবে সেটাকে আমরা বললাম পি এক্স, এবং লম্ব বরাবর যে উপাংশ হবে সেটাকে বললাম আমরা মনে করেন পি ওয়াই। তো পি এক্স ইকুয়ালস টু হবে পি কস থিটা, পি ওয়াই ইকুয়ালস টু হবে পি সাইন থিটা। এটা শুধু মানের ব্যাপারে, এটা শুধুমাত্র মানের ব্যাপারে, আর দিকের ব্যাপারে এটা প্লাস আর প্লাস কেন, কারণ হচ্ছে গিয়ে এই যে আমার পি ভেক্টরটা আপনি যেদিকে উপরে উঠছেন, যেই দিকে উঠছে সে, সেটা দেখে মনে হয় যে তার একটা অংশ এক্স অক্ষে ডান দিকে থাকবে আর আরেকটা অংশ তার উপরের দিকে থাকবে। দ্যাট ইজ ওয়াই আমরা পি এক্সটাকে প্লাস বলছি বা ডান দিকে বলছি, পি ওয়াইটাকেও প্লাস বলছি বা উপরের দিকে। ঠিক আছে, এই ব্যাপারটা খুবই সিম্পল, এটা আপনারা একটু বুঝে নেবেন। অথবা আপনারা চাইলে এভাবেও চিন্তা করতে পারেন যে আমার এই যে পি ওয়াইটা আছে, সেই পি ওয়াইটাকে যদি আমি একটু ডান পাশে শিফট করে নিয়ে আসি, ঠিক আছে, এবং তারপর ধরেন এটা আপনাদের বুঝার সুবিধার্থে আমি যদি এটার একটু কালার চেঞ্জ করে দিই, আমি কি কালার চেঞ্জ করার অপশন পাবো? মনে হয় না কালার চেঞ্জ করার অপশন আমাকে দিচ্ছে ওরা। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, দেখি তো কালার চেঞ্জ করার অপশন দিচ্ছে না। ওকে, ও না, আছে আছে। ধরেন আমি এটার কালার চেঞ্জ করে এটাকে কমলা বানাই ফেললাম। জাস্ট ডু দিস এনিওয়েজ। তো এই যে আমি এটাকে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে দেখেন আমার এখানে একটা সমকোণী ত্রিভুজ গঠিত হচ্ছে, এবং সেই সমকোণী ত্রিভুজের এই হচ্ছে গিয়ে ডান পাশে একটা ভেক্টরের উপাংশ, উপর দিকে একটা ভেক্টর, সুতরাং তার মানে আমার লব্ধিটা অবশ্যই কি যাবে, এই ত্রিভুজ বরাবর যাবে। So, তাই আমার দিকগুলো এভাবে ঠিক হয়ে যায়। আবার যদি এরকম হয়, মনে করেন কথার কথা, এটা হচ্ছে আমাদের কাছে আরেকটা ভেক্টর দেওয়া আছে, এটাকে মনে করেন আমরা বললাম কিউ ভেক্টর, এবং সেই কিউ ভেক্টরটা আমাদের উলম্ব অক্ষের সাথে বা ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে, সেই কোণটাকে যদি আমরা কোনো কারণে থিটা বলে ফেলি, তাহলে তখন এই কিউ ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে কিউ কস থিটা, এবং তারপর এক্স অক্ষ বরাবর যে উপাংশটা আসবে কিউ এক্স, সে হয়ে যাবে আমাদের জন্য টু সাইন থিটা। ইট অল ডিপেন্ডস অন যে আপনার থিটা অ্যাঙ্গেলটা কার সাথে। মানে থিটা অ্যাঙ্গেলটা যদি ওয়াই অক্ষের সাথে থাকে তাহলে সেটা কস থিটা, ওয়াই অক্ষের উপাংশ। আর যদি থিটা অ্যাঙ্গেলটা ইন দিস কেস এক্স অক্ষের সাথে আছে, তাই এক্স অক্ষের উপাংশ পি কস থিটা। কখনো এটা মাথায় রাখবেন না যে কস থিটা মানেই হচ্ছে গিয়ে এক্স আর সাইন থিটা মানেই হচ্ছে ওয়াই। দেখতেই পাচ্ছেন যে ওয়াই অক্ষেও কস থিটা আসতে পারে, এক্স অক্ষেও কস থিটা আসতে পারে, ডিপেন্ড করছে আপনি থিটা অ্যাঙ্গেলটা কার সাথে নিচ্ছেন তার উপর ভিত্তি করে। ঠিক আছে, ওকে, এনিওয়েজ, এই হচ্ছে কি আমাদের ভেক্টরের যাবতীয় ডিটেইলস জিনিসপত্র, যেটা আসলে আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো সলভ করার জন্য লাগবে। আমি যদিও বলেছিলাম যে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, কিন্তু তাও একটু বেশি সময় নিয়ে ফেলেছি, 24 মিনিটের মতো হয়ে গেছে। তো এই পর্যন্ত যারা বুঝতে পারছেন না, তারা এই পুরো লেকচারটা আরেকবার রিভিউ করুন, বা যারা আমার অফলাইনে ক্লাসগুলো করেছেন তারা আমার ক্লাসের লেকচার কপিগুলো রিভিউ করুন, বুঝতে পারবেন আশা করি অনেক কিছু। ঠিক আছে, আর না হলে বই পড়ুন, টেক্সট বই পড়ুন, টেক্সট বই পড়লে আরো অনেক ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আসেন একটা অঙ্ক করি। একটা অঙ্ক যেখানে বলা হচ্ছে একজন পর্যবেক্ষক প্রথমে 7 মিটার পূর্ব দিকে, এরপর
8 মিটার উত্তর পূর্ব দিকে, আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল বলা আছে, উত্তর পূর্ব দিকে অবশ্যই হয়। তার মোট সরণ ও পূর্ব অক্ষের সাথে সরণের কোণ নির্ণয় করে। An observer first moves 7 meters towards the east and then 8 meters towards northeast at 45 degree angle. উত্তর পূর্ব মানে northeast. Find the resultant displacement. একটা প্রশ্ন। And the angle of the displacement, কিন্তু যে কোনো অ্যাঙ্গেল না, with the east axis. দেখেন যে কোনো কোণ মাপতে বলে নাই, পূর্ব অক্ষের সাথে কতটুকু কোণ মাপতে বলে করেছে সেই কোণটা মাপ, ঠিক আছে। দিস ইজ বাই আমাদের এই অঙ্কটাকে আমরা একটু ডিফারেন্টলি ট্রিট করব, নট লাইক এনি আদার কমন প্রবলেম। ওকে, তো এখন একটা জিনিস আমি একটু বলে রাখতে চাই, যখনই আপনারা এরকম টাইপের ম্যাথ সলভ করতে যাবেন, আপনাদের প্রথম কাজটা অবশ্যই হওয়া উচিত এটা হচ্ছে চিত্র আঁকা, টু ড্র দ্য ফিগার ড্রয়িং। কেন? দ্যাট ইজ বিকজ আপনি যদি চিত্র আঁকেন আপনার জন্য অনেক কাজটা সহজ হয়ে যাবে, প্লাস আপনি যদি চিত্র আঁকেন টিচার যিনি খাতা দেখবেন তার জন্য সহজ কাজটা, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে, আমাকে বলা হতো একজন পর্যবেক্ষক 7 মিটার পূর্ব দিকে 8 মিটার উত্তর পূর্ব দিকে গেছে। এই পূর্ব দিক কোনটা, উত্তর পূর্ব দিক কোনটা সেটা ডিফাইন করার জন্য আগে একটা কম্পাস সেটআপ রেডি করা। তো কম্পাস সেটআপটা দেখতে কেমন হয় জানেন সাধারণত? এই হচ্ছে ধরেন আমাদের জন্য এটাকে কি বলে, একটা এক্স অক্ষ বা হরাইজন্টাল লাইন। স্বাভাবিকভাবে যখন আপনি এরকম 2D পেজের মধ্যে, খাতার মধ্যে কম্পাস আঁকবেন, এক্স অক্ষের ধনাত্মক দিক যেটাকে আপনারা বলেন না, ডান পাশটা, সেই দিকটা আপনার জন্য হয়ে যাবে ইস্ট, পূর্ব দিক। এবং যেইটা আপনারা ওয়াই অক্ষের ধনাত্মক দিক বলেন, ওয়াই প্লাস, সেইটা আপনাদের জন্য যে হয়ে যাবে নর্থ বা উত্তর, ঠিক আছে। তো যখন বলা হচ্ছে উত্তর পূর্ব, নর্থ ইস্ট, আপনি দেখেই বুঝতে পারতেছেন নর্থ ইস্ট মানে এই কোয়াড্রেন্ট বা ফার্স্ট কোয়াড্রেন্ট। নর্থ ইস্ট মানে কি? ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ, ঠিক আছে। তো আমাদের কাছে একজন পর্যবেক্ষক আছে, সেই পর্যবেক্ষক প্রথমে কি করেছে, 7 মিটার পূর্ব দিকে গেছে। খুব ভালো কথা। আমি ধরে নেই পর্যবেক্ষকের জন্য এটা হচ্ছে এ বিন্দু, দ্য স্টার্টিং পয়েন্ট। এ থেকে সে কি করেছে, 7 মিটার পূর্ব দিকে গেছে। তো এ থেকে 7 মিটার পূর্ব দিকে যাওয়া মানে ধরে নেই এ থেকে বি পর্যন্ত সে গেছে, এই হচ্ছে বি বিন্দু, এবং এই এ থেকে বি বিন্দু পর্যন্ত যে জায়গাটা সেটা হচ্ছে 7 মিটার কোন দিকে, পূর্ব দিকে, ইস্ট। তারপর বলা হয়েছে 8 মিটার উত্তর পূর্ব দিকে, 8 মিটার উত্তর পূর্ব দিকে, ঠিক আছে। তো বি বিন্দুর সাথে উত্তর দিক বলতে আমরা বুঝতেছি সোজা যে ডিরেকশনটা, আর বি বিন্দুর সাথে পূর্ব দিক বলতে বলতে বুঝতেছি যে আমাদের ডান দিকের যে ডিরেকশনটা, ঠিক আছে। এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ। তাহলে যেহেতু উত্তর পূর্ব সাথে 45 ডিগ্রি কোন কথাটা বলেছে, তো আমরা তাহলে বি পয়েন্ট থেকে উত্তর পূর্ব দিকে 45 ডিগ্রি পেলাম। উত্তর পূর্ব দিকে 45 মানে উত্তর দিকের সাথে কোণ করে পূর্ব দিকে, মেকিং দ্য অ্যাঙ্গেল উইথ নর্থ টুয়ার্ডস ইস্ট। তো নর্থের সাথে আমরা অ্যাঙ্গেল করেছি, গিয়েছি কোন দিকে, পূর্ব দিকে, 45। এই হচ্ছে আমাদের কোণের ভ্যালুটা, ঠিক আছে। দিস ইজ হোয়াটস হ্যাপেনিং। প্রশ্ন করেছে তার মোট সরণ কত, তার মোট সরণ। তো ভদ্রলোক এখন কোথায় আছে, সি বিন্দুতে আছে। এই বিসি এর ভ্যালু হচ্ছে 8 মিটার, নর্থ ইস্ট 45। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এখানে আমার সরণটা হবে কত, এ থেকে সি পর্যন্ত। সরণটা হবে কত, এ থেকে সি পর্যন্ত, ঠিক আছে। এই এ থেকে সি পর্যন্ত যে সরণ সেটাই হচ্ছে গিয়ে আপনাকে বের করতে বলছে। তো আমার এই প্রশ্নের মধ্যে দুটো জিনিস বের করতে হবে, একটা হচ্ছে এসি এর মান কত, প্রথম কথা এসি এর মান কত, আর দ্বিতীয়ত দিক কত। কিন্তু দিকটা কোথায়, পূর্ব অক্ষের সাথে। পূর্ব অক্ষের সাথে মানে এই যে অ্যাঙ্গেলটা আমাদের ইন দিস সিনারিও, চিত্রের মধ্যে খেয়াল করে দেখেন আমরা দেখতেই পাচ্ছি যে এ থেকে বি এর ডিরেকশনটাই আমাদের জন্য পূর্ব দিক। তো পূর্ব অক্ষের সাথে যে কোণটা সেটাকে আমরা বলবো থিটা। ধরে নিলাম এই কোণটার মানটা থিটা। তাহলে কি বের করতে হবে, এসি এর মান বের করতে হবে এবং থিটা এর মান বের করতে হবে। এই দুইটা প্রশ্ন, এই দুইটা জিনিস সলভ। এখন এই অঙ্কটাকে আমরা ভেক্টর বিভাজন দিয়ে অবশ্যই সলভ করতে পারি। আপনারা অনেকেই হয়তো ভেক্টর বিভাজন দিয়ে সলভ করবেন, ঠিক আছে। কিন্তু আমি যেটা করতে চাই, আমি এই যে এখানে যে চিত্রটা আঁকিয়েছি সেটা আমি একটু পরের পেজে আরেকবার আঁকাইতে চাই, ঠিক আছে। সো এই হচ্ছে কি আমাদের জন্য চিত্র।
তাই না? তো এটাকে আমি কপি করলাম। আর পরের পেজে এসে আমি এখানে কি করতে চাই? পেস্ট অ্যান্ড ম্যাচ স্টাইল করতে। এই হচ্ছে গিয়ে আমাদের জন্য চিত্র। ঠিক আছে? প্রশ্নটার জন্য। তো আমাদের কাছে কি বের করতে হবে? আমাদের কাছে এসি বের করতে হবে। আপনারা চাইলে যেটা বলছিলাম একটু আগে যে অনেকে কি করবেন? এই যে বিসি যেই বাহুটা আছে, বিসি বাহুটার উপাংশ নিবেন। একটা হচ্ছে ভূমি বরাবর, একটা হচ্ছে লম্ব বরাবর। তারপর আপনারা লব্ধি r ইকুয়ালস টু ওই যে r ইকুয়ালস টু আপনারা rx প্লাস ry হোল স্কোয়ার এই ফর্মুলা দিয়ে কাজ করে ফেলতে পারেন। ঠিক আছে? আ ওইটা আমরা অবশ্যই করতে পারি। কিন্তু আমি যদি একবারে একভাবে চিন্তা করি যে মাত্র আমরা দেখলাম ত্রিভুজের কোসাইন রুল ইউজ করা যায়। ত্রিভুজের কোসাইন রুল বলে কিছু একটা আছে। তো আমরা এই ত্রিভুজের কোসাইন রুলটা যদি ত্রিভুজে এবিসি তে এপ্লাই করতে চাই, ত্রিভুজে এবিসি তে এপ্লাই করতে চাই, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো এসি বাহু স্কোয়ার ইজ ইকুয়ালস টু এবি বাহুর স্কোয়ার প্লাস বিসি বাহুর স্কোয়ার মাইনাস 2 ইনটু এবি ইনটু বিসি ইনটু কজ অফ বিটা। এবং আপনাদের যদি মনে থাকে বিটা কোন অ্যাঙ্গেলটাকে বলেছি? আমরা বিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে বলেছি। এই অ্যাঙ্গেলটাকে বিটা বলেছি। এখন আপনারা দেখেন এই চিত্রটা খেয়াল করে দেখেন। এই বিটা অ্যাঙ্গেলের ভ্যালুটা আসলে কত হবে? এইটুকু কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। অ্যান্ড এইটুকু কোণের মানে যে লেখাই আছে 45। সো আমি কি তাহলে বলতে পারি না? এই ইকুয়েশন অনুযায়ী আমাদের কাছে এসি এর মান অজানা রাশি, জানি না কত। কিন্তু আমরা জানি এবি এর মান 7 মিটারে হবে অবশ্যই। এবি এর মান 7 মিটার হবে। আমরা বলতে পারি বিসি এর যে মানটা আছে, বিসি এর মানটা হবে 8 মিটার। এটাও বলতে পারি। তাই না? এবি এর মান 7 মিটার, বিসি এর মান হচ্ছে 8 মিটার। এটা আমরা বলতে পারি। এবং বিটা যেই কোণটা আছে, বিটা কোণের মানটা কত হবে? মাত্রই দেখলাম আমরা 90 প্লাস 45 ডিগ্রি বা হয়তোবা 135। ঠিক আছে? যদি তাই হয়, তাহলে আমার কাজ হচ্ছে এখানে মান বসানো। 7 স্কোয়ার প্লাস বিসি এর জায়গায় 8 স্কোয়ার মাইনাস 2 ইনটু 7 ইনটু 8 ইনটু কজ অফ 135। যদি আমরা এখন হিসাব করি, আমাকে এই পর্যন্ত আশা করি সবাই ঠিক করে আসছেন। এখন যদি মান বসান তাহলে দেখবেন এটার মান আসবে 192.196 সামথিং। ঠিক আছে? সুতরাং আমি যদি হচ্ছে গিয়ে বোথ সাইড রুট ওভার করি, এসি ইকুয়ালস টু আমার কাছে আসবে 13.86। তাহলে সরণের যে মানটা আছে, সরণের সেই মানটা আমার কাছে চলে আসলো 30। ওকে? এটা হচ্ছে সরণের মান। আর সরণের দিক কত সেটা যদি আপনি জানতে চান তাহলে খেয়াল করে দেখেন আমার কাছে বিটা আছে। আমি যদি ত্রিভুজের সাইন রুলটা ইউজ করি তাহলেই কিন্তু আসলে আমার জন্য জিনিসটা সহজ হয়ে যায়, তাই না? তো আমি যদি আবার একটা কাজ করি, সেটা হচ্ছে পেস্ট অ্যান্ড ম্যাথ স্টাইল এই যে এখানে চলে আসলো, তাই না? তো আমরা বলেছি যে এই কোণটা হচ্ছে আমাদের জন্য বিটা। যেই বিটা কোণের মান হচ্ছে কত? 135। থিটা কোণের মানটা কত আমি জানতে চাই। এবং আমরা আসলে এখানে ত্রিভুজ এবিসি যেটা আছে, এখানে আমরা সাইন রুল ইউজ করব এবার। ত্রিভুজের সাইন রুল ইউজ তো ত্রিভুজের সাইন রুল যদি ইউজ করি তাহলে কি বলবো? আমরা বলবো কিসের মান জানি আমরা? আমরা এসি এর মান জানি। এসি ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়ালস টু বিসি ডিভাইডেড বাই সাইন। তো যেহেতু আমরা সাইন থিটার মান বের করতে চাই বা বেসিক্যালি থিটার মান বের করতে চাই, তো থিটা ইকুয়ালস টু কি হবে? থিটা ইকুয়ালস টু হবে আমাদের জন্য বিসি বাই এসি, তাই হবে? তো থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি সাইন ইনভার্স বিসি বাই এসি সাইন বি। তাই বলতে পারি। যদি তা বলতে পারি এবার আমার মান বসানোর পালা। সুতরাং থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স বিসি এর ভ্যালু কত? 8। এসি এর ভ্যালু কত মাত্র আসছে? 13.86। এসি এর ভ্যালু আসছে আমাদের জন্য 13.86 টু সাইন 130। দেখি কত আসে। তো 8 divided by
sin 1, that's some sin inverse 24 point something আসে। 24.8 ডিগ্রি। ব্যাস এটাই হচ্ছে আমাদের জন্য তাহলে ইস্টের সাথে কোণ। তাহলে আমরা উত্তরটা ফাইনালি কি লিখতেছি বলেন তো? উত্তরটা লিখতেছি। সুতরাং সরণ 13.86 মিটার এবং পূর্ব দিকের সাথে কোণ কত? 24.08 ডিগ্রি। এই হচ্ছে। তো আমরা জাস্ট সিম্পল ত্রিভুজের কোসাইন রুল এবং সাইন রুল ইউজ করে কিন্তু আমরা এই অঙ্ক খুব সহজেই সমাধান, তাই না? এটাকে উপাংশ পদ্ধতিতেও করা যেত এবং উপাংশ পদ্ধতিতে করলে আসলে কেমন হইতো সেটা দেখানোর জন্য আমরা এই অঙ্কটাতে থাকবো না। আসলে পরের যে ম্যাথটা আছে, এই পরের ম্যাথটাতে গিয়ে আসলে দেখানো উপাংশ পদ্ধতি আমরা করতাম তাহলে আসলে কি হতো? আমরা এখানে জাস্ট ত্রিভুজ সূত্র থেকে সাইন রুল, কোসাইন রুল দিয়ে করে ফেলেছি। তো চলেন পরের অঙ্কটা আমরা দেখি। পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে? একটি ড্রোন প্রথমে 15 মিটার পূর্ব দিকে, এরপর 20 মিটার উত্তর দিকে এবং পরবর্তীতে 12 মিটার দক্ষিণ পশ্চিম দিকে চলে যায়। ড্রোনের মোট সরণ ও দিক নির্ণয়। প্রশ্ন, ড্রোনের মোট সরণ কত এবং ড্রোনের সরণের দিক কত? এটা প্রথমে আমরা যেটা করব আবারও আগের মতো করে এখানে ধরে নিব যেটা আমার জন্য এক্স অক্ষের ধনাত্মক দিক, সেটা হচ্ছে আমাদের জন্য ইস্ট, এবং যেটা আমাদের জন্য ওয়াই অক্ষের ধনাত্মক দিক সেটা হচ্ছে আমাদের জন্য নর্থ। নর্থের বিপরীতে আসবে সাউথ, ইস্টের বিপরীতে আসবে ওয়েস্ট। দ্যাটস আওয়ার নর্থ অ্যান্ড সাউথ ওয়েস্ট। আচ্ছা গেল। তো তারপর কি করব? তারপর একটা ড্রোন আছে। এই ড্রোনটাকে আমরা এ বিন্দু থেকে যাত্রা শুরু করাবো প্রথমে পূর্ব দিকে। তাহলে এ থেকে বি পর্যন্ত আসলো পূর্ব দিকে। সেটা কতটুকু? 15 মিটার। গেল। এটা একটু বড় করে দেই। এরপর কত বলছে আমাদের কাছে? উত্তর দিকে 20 মিটার। উত্তর দিকে মানে হচ্ছে বি থেকে সি বরাবর সোজা উপরে চলে যাবে। উত্তর দিকে 20 মিটার। যদিও এটা আমি একটু বাঁকায় ফেলছি হবে। এই হচ্ছে গিয়ে আমাদের জন্য বি থেকে সি পর্যন্ত। যেহেতু আমার এখানে জায়গা নাই তাই আমি ছোট করে রাখতেছি। 20 মিটার থেকে সি 20 মিটার। এরপর কি করছে? যে দক্ষিণ পশ্চিম দিকে 45। সি পয়েন্টের জিনিস চিন্তা করেন। সি পয়েন্টে যখন আসছে তখন তার জন্য দক্ষিণ দিক কোনটা? এই নিচের দিকটা দক্ষিণ দিক। পশ্চিম দিক কোনটা? লেফট হ্যান্ড সাইডটা তার জন্য, তাই না? চিত্র অনুযায়ী যদি তাই হয় তাহলে এই ২ টা দিকের মাঝামাঝি 45। সি থেকে এই ভদ্রলোক আসছে কোথায়? সিডি এর জন্য তার সরণ হচ্ছে কত? 12 মিটার। এই হচ্ছে চিত্র। ঠিক আছে? যদি চিত্রটা না বোঝেন একবার ফলো করেন। চলেন আমরা পরের পেজে যাই। পরের পেজে চিত্র। প্রথমে আমার কাছে কি বলা হয়েছে দেখেন। প্রথমে ১৫ মিটার পূর্ব দিকে। Drone first moves 15 meters towards the east. ওকে। তো এ থেকে ধরেন কোথায় আসতেছে? এ থেকে বি পর্যন্ত। এই হচ্ছে ধরেন আমার এ থেকে বি পর্যন্ত 15 মিটার ইস্ট আসলো। এরপর কি করল? এরপর সে ২০ মিটার উত্তর দিকে যাচ্ছে। ওকে ফাইন। তো বি থেকে সি পর্যন্ত এটাকে আমি একটা কাজ করি ডিফারেন্ট কালার কোড দিয়ে দেখাই। তো বি থেকে ধরেন এই হচ্ছে সি। তো বি থেকে সি পর্যন্ত 20 মিটার ডিসট্যান্স। এবার সি তে এসে খেয়াল করেন কি করবে। পরে ১২ মিটার দক্ষিণ পশ্চিম 45 ডিগ্রি। এখন আমার দক্ষিণ পশ্চিম লাগবে। দক্ষিণ পশ্চিম যেহেতু লাগবে সো সি পয়েন্টে আমরা কি করব? উত্তর দিক তো সামনে। দক্ষিণ দিক কোন দিক? সি পয়েন্টের জন্য আমি দক্ষিণ দিকটাকে যদি পয়েন্ট আউট করি, সি পয়েন্টের দক্ষিণ দিক হচ্ছে গিয়ে খাড়া নিচের। উপরের দিকে যেহেতু সাউথ, নিচের দিকটা তাহলে আমার জন্য সরি উপরের দিকটা যেহেতু নর্থ, এই, এই দিকটা হচ্ছে আমার জন্য। ঠিক আছে? সি পয়েন্ট। আর পশ্চিম দিক কোনটা? পশ্চিম দিক হচ্ছে লেফট হ্যান্ড সাইড এক্স অক্ষের ঋণাত্মক দিকটি। এইটা হচ্ছে আমাদের জন্য পশ্চিম বা ওয়েস্ট। তো সি থেকে
যখন ভদ্রলোক আসতেছে, সে কি করতেছে? দক্ষিণ থেকে পশ্চিমের দিকে, দক্ষিণ থেকে পশ্চিমের দিকে ডি পয়েন্টে আসতেছে। কতটুকু? ১২ মিটার। এই যে কোণের মান, এই কোণের মানটা এই হচ্ছে গিয়ে পুরা সিনারিও। ঠিক আছে? এই হচ্ছে পুরা সিনারিও। A থেকে B তে গেছে, B থেকে C তে গেছে, C থেকে আবার D তে আসছে। একটা ড্রোন ১ম এ ১৫ মিটার পূর্ব দিকে। A থেকে B হচ্ছে ১৫ মিটার পূর্ব দিকে। এরপর ২০ মিটার উত্তর দিকে। এরপর সোজা উত্তর দিকে গেছে C বিন্দুতে। এরপর ১২ মিটার দক্ষিণ। ১২ মিটার আসছে কোথায়? দক্ষিণ। শেষ। এটাই আসলো। তাই তো? তো যদি তাই আসে, এখন আমার কাজ হচ্ছে খেয়াল করে দেখা। এটাকে আমি অনেকভাবেই সলভ করতে পারি। আমাকে কি করতে বলছে? আমাকে বলছে যে ড্রোনের মোট সরানো দিক নির্ণয়। আপনি দেখে বুঝতেই পারতেছেন। এই ড্রোনের সরণ কোত্থেকে কোথায় গেছে? A থেকে পর্যন্ত। ঠিক আছে? দেখে মনে হইতেছে যে এটা একটা সরল রেখা। বাট আসলে এটা সরল রেখা না। খেয়াল করে দেখেন একটা কার্ভ কিন্তু আছে মাঝে। এটা হচ্ছে চতুর্ভুজ। এটাকে ত্রিভুজ মনে হইলেও ত্রিভুজ না। আপনি যদি এই জায়গাটা খেয়াল করেন, এটা এখানে একটা ডিপ আছে কিন্তু। ঠিক আছে? এইটা কিন্তু একটা ডিপ আছে। মানে আমি আপনাকে দেখাই। এটা রুলার নিলাম আমরা মনে। তো এই দেখেন। জানি না আপনারা দেখতেছেন কিনা? রুলার যে নিয়েছি, তারপরে দেখতেছেন। তো ধরেন এই যে একটা রুলার আসছে। তো দেখেন এই যে আমি যে স্কেলটা নিছি এটা কিন্তু সরল রেখা না। ঠিক আছে? যদি সরল রেখা হতো তাহলে আপনি এটা ত্রিভুজ বলতেন। আর এটা কিন্তু সরল রেখা। যেহেতু এটা সরল রেখা না, সুতরাং আমাদের কাছে এটা চতুর্ভুজ। আচ্ছা এনিওয়েজ, তো আমাকে কি করতে হবে? আমাকে AD এর মান বের করতে হবে। আমাকে AD এর মান বের করতে হবে ফার্স্ট অফ অল। এবং এই AD আবার যে কোণ উৎপন্ন করছে, ধরেন সেটা পূর্ব দিকের সাথেই করল। এই থিটাও করতে হবে। থিটা কত? আমি পূর্ব দিকের সাথে ধরে নিচ্ছি বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে, এটাই জানতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমার যেহেতু ৩ টা ভেক্টর আছে, জন্য বেস্ট বেট কি হবে জানেন? আমাদের জন্য এই ক্ষেত্রে বেস্ট বেট হবে উপাংশে চলে উপাংশ ব্যাখ্যা করা। তো আমি যদি উপাংশ ব্যাখ্যা করি, A থেকে B পর্যন্ত যে ভেক্টরটা আছে, এটা যেহেতু এক্স অক্ষের ধনাত্মক, সুতরাং তার শুধুমাত্র কি আছে? আমি বলতে পারি AB অংশের যে উপাংশ এটাকে ধরেন আমরা বলতে পারি ABX। যেহেতু সে শুধুমাত্র এক্স অক্ষে, ABX = 50 শুধুমাত্র পূর্ব দিকে। আবার খেয়াল করে দেখেন আমাদের জন্য যে BC অংশটুকু আছে, B থেকে C অংশটুকু শুধুমাত্র Y বরাবর। A থেকে C পর্যন্ত যেই কণাটা সরছে সেটা শুধুমাত্র এক্স অক্ষের সরণ। B থেকে C পর্যন্ত যে সরণ সেটা শুধুমাত্র Y অক্ষের সরণ। সো দিস ইস ওয়াই এটাকে BCY। BCY কতটুকু আমাদের জন্য? 20 মিটার। BCY হচ্ছে 20 মিটার। কিন্তু আমাদের কাছে যে CD যে অংশটুকু আছে, CD অংশের একটা CDX থাকবে, CDY থাকবে। এবং CDX টা কত? খেয়াল করে দেখেন C থেকে D পর্যন্ত কোন কোয়াড্রেন্টে? 4th কোয়াড্রেন্ট বরাবর। সরি 3rd কোয়াড্রেন্ট বরাবর। তৃতীয় চতুর্ভাগ বরাবর। সুতরাং CDX যেই উপাংশটা হবে, এটা হবে লেফট হ্যান্ড সাইডে। হচ্ছে CDX। আর CDY যে উপাংশটা হবে এটা আসলে আমরা কাজ করি। এই উপাংশটাকে আমরা রেড কালি দিয়ে দেখাই। এই যে CD যেই উপাংশটা আছে, C থেকে D পর্যন্ত এটা হচ্ছে আমাদের জন্য CDX। এইটুকু হচ্ছে আমাদের জন্য CDX একটা CDY। CD কে আমরা ২ টা উপাংশে ভাগ করি। CDX উপাংশটুকু কত? CDX উপাংশটুকু CDX CD cos 45 অবশ্যই কোন দিকে? CD cos 45 অবশ্যই লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে? সো লেফট হ্যান্ড সাইডে যদি হয়, আমি একটা মাইনাস সাইন দিব। মাইনাস সাইন এইজন্য দিব বিকজ AB টা আমাদের জন্য পজিটিভ। CDX কি অপোজিট দিকে না? AB যে এইদিকে CDX তার অপোজিট দিকে না? ভাই? আর CDX এর মানে একটা কি হবে? মাইনাস হবে। মাইনাস CD cos সিমিলারলি CDY হবে মাইনাস CD sin 40। কেন মাইনাস?
দ্যাট ইজ বিকজ খেয়াল করে দেখেন বি থেকে সি পর্যন্ত যে ডিস্টেন্স এটাকে আমরা কি ধরছি? সুতরাং বি থেকে সি উপরের দিকে আর সি ডি ওয়াই হচ্ছে কোন দিকে? নিচের দিকে, দুটো অপোজিট দিক। সো প্লাস হলে আরেকটা অবশ্যই কি হবে? ঠিক আছে? আচ্ছা, যদি এইটুকুই হয় আমাদের সামনে, তাহলে এখন আমাদের কাছে কিন্তু কাজটা সহজ। আমরা বলতে পারি যে আমাদের কাছে যে লব্ধি আছে, যে লব্ধি আছে এডি, এই লব্ধি এডি এর ২ টা অংশ। একটা হবে এডিএক্স, এডিওয়াই। এই ২ টা উপাংশ আমরা চিন্তা করতে পারি। তো যারা আপনারা উপাংশ সূত্র পড়ে আসছেন, এডিএক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর যতগুলো ভেক্টর আছে। এডিএক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর যতগুলো ভেক্টর আছে। এডি কোনটা? দিস ইজ আওয়ার এডি, রাইট? এ থেকে ডি পর্যন্ত এই হচ্ছে আমাদের জন্য এডি। তো এই এডি এর জন্য দিস ইজ হোয়াট ইওর এডিএক্স শুড লুক লাইক। এই হচ্ছে আমাদের জন্য এডিওয়াই। ঠিক আছে? উপাংশ ভাগ করে ফেলছি সবাইকে। এডিএক্স ইকুয়ালস টু হবে এবিএক্স প্লাস সিডিএক্স, সিম্পল। এডিওয়াই ইকুয়ালস টু হবে এবি এর যেহেতু ওয়াই এর উপাংশ নাই, শুধু বিসি এর ওয়াই উপাংশ আছে, বিসি ওয়াই সিডি ওয়াই। ব্যাস, এখন দেখেন এডিএক্স এর মান যদি আমি চিন্তা করি, এডিএক্স ইকুয়ালস টু এবিএক্স এর মান কত? 15 মাইনাস সিডিএক্স। সিডিএক্স কত? সিডি হচ্ছে গিয়ে 12। এই যেখানে বলা আছে সিডি এর মান কত? সিডিএক্স হচ্ছে -12 কজ 45। এডিওয়াই হচ্ছে 15, সরি 15 না, এডিওয়াই, এডিওয়াই হচ্ছে বিসিওয়াই, সো 20। 20 মাইনাস কজ, এই হচ্ছে এডিএক্স এবং এডিওয়াই এর মান। ঠিক আছে? সিম্পলি বললে। এবং তাহলে আমরা বলতে পারি এডি ওভার 15 12 কজ 45 স্কোয়ার প্লাস 15 20 কজ, ও সরি উল্টা বলছি, 20 মাইনাস 12 কজ, ওহ নট, সাইন, সাইন 4। এর আগেও ভুল করছি? হ্যাঁ, আমি ভুল কাজ করছি। তো কজ না, এডি ওয়াই, ওয়াই যেহেতু ওকে, যদি তাই হয় তাহলে এখানে একটা স্কোয়ার বসবে, লব্ধি বস্তু ভূমি স্কোয়ার প্লাস স্কোয়ার। সুতরাং তাহলে এডি এর মান কতটুকু? এর মান হবে আমাদের জন্য যে থিটাটা হবে, থিটা ইকুয়ালস টু আপনারা জানেন tan ইনভার্স এডি ওয়াই বাই এডি এক্স হবে, তাই না? এডি ওয়াই বাই এডি এক্স মানে ইনভার্স 20 মাইনাস 12 sin 5 divided by 20, 15 minus 12 cos 45। মানগুলো ক্যালকুলেট করলে আসবে 5 প্রায়। এটা কার সাথে? ইস্টের সাথে। অ্যাঙ্গেলটা কার সাথে? অবশ্যই ইস্টের সাথে, অ্যাকর্ডিং টু দ্য ফিগার। ঠিক আছে? তো এই তো হয়ে গেল আমাদের জন্য এই প্রবলেমের সলিউশন। আশা করি এটা বুঝতে পারছেন সবাই। যদি বুঝতে না পারেন তাহলে আরেকবার একটু দেখেন বা ফিগার ড্রয়িংটা শুরু থেকে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। 13.23, 13.23 মিটার। এডি এর মান সিম্পলি বললে এবং এডি এর দিক যদি বলি আমরা